অ্যাডমিশন অফ এ পার্টনার। অ্যাডমিশন অফ এ পার্টনার মানে কোন একটা পার্টনারশিপ বিজনেসে দুজন বিজনেসে আছে, দুজন থাকতে পারে, তিনজনও থাকতে পারে। এখানে আমরা ধরছি দুজনই বিজনেস আছে, এ আর বি। এ আর বি একটা পার্টনারশিপ ফার্ম চালায়। সেই বিজনেসে সি একটা নতুন পার্টনার অ্যাডমিট হচ্ছে। অ্যাডমিট হওয়ার জন্য কি কি চেঞ্জেস আসছে সেগুলো আমরা এই পার্টনার অ্যাডমিশন অফ এ পার্টনারে শিখব। অ্যাডমিশন অফ এ পার্টনারে যখন সি যখন একটা নতুন পার্টনার সি যখন অ্যাডমিট করছে, প্রথম কন্ডিশন তাকে কিন্তু ক্যাপিটাল নিয়ে আসতে হবে। ক্যাপিটাল মানে যেটা ক্যাশ, মোদ্দা কথা হচ্ছে তাকে টাকা আনতে হবে। টাকা না নিয়ে এলে কিন্তু বিজনেসে সে অ্যাডমিট করতে পারবে না। যে টাকাটা নিয়ে আসছে সেটা প্রথম সি এর ক্যাপিটাল, এবং তার সাথে সাথে তাকে ফার্মের গুডউইল। ফার্মের গুডউইল মানে গুডউইলের অর্থ হচ্ছে সুনাম। তাকে সুনামের জন্য ফার্মটা যে এতদিন চলেছে, এই ফার্মটা কারা চালিয়েছে? এ আর বি চালিয়েছে। বিগত 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 50 বছর হতে পারে। তারা চালানোর ফলে তাদের যে বিজনেসের একটা সুনাম আছে, সেই সুনামের জন্য সি কে টাকা আনতে হবে। আমরা সেটাকে বলি প্রিমিয়াম ফর গুডউইল। এইটাই অঙ্ক। এখানে তিনটে জিনিস করতে হবে, একটা রিভ্যালুয়েশন, একটা পার্টনারশিপ, একটা ব্যালেন্স শিট। এই অঙ্কের ক্ষেত্রে বলছি, অনেক অঙ্কতে জার্নাল থাকবে, যারা করেছে তারা জার্নালে পারবে করতে। একটা রিভ্যালুয়েশন, একটা পার্টনারশিপ, একটা ব্যালেন্স শিট। আপাতত যে অঙ্কটা আমি করাবো সেখানে তিনটে জিনিসই করতে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কি হয়? সমস্ত অ্যাসেটস এবং লায়াবিলিটি যদি ইনক্রিজ বা ডিক্রিজ করে, বা চেঞ্জেস যেটা হচ্ছে, মানে এখানে কি হয়, এখানে যে অঙ্ক দেওয়া থাকে, এখানে প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স শিট দেওয়া থাকে। প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স শিট এবং আইটেমস কি কি চেঞ্জেস হয়েছে সেই সমস্ত কিছু দেওয়া আছে, এবং দেওয়ার ফলে একটা নতুন তোমাকে ব্যালেন্স শিট বানাতে হবে। মানে ধরো আগের বছরে তোমার বিল্ডিং ছিল 1 লাখ টাকা, সেই বিল্ডিংটা 1 লাখ টাকার বিল্ডিংটা ইনক্রিজ করেছে, 1,10,000 হয়েছে বেড়ে। ধরো 10,000 টাকা বেড়েছে, বেড়ে হয়েছে 1,10,000। তাহলে এই বছরে কি হলো? তাহলে বিল্ডিং এর ভ্যালু 10,000 বাড়লো, সেটার এফেক্ট দেখাতে হবে, এবং নতুন ব্যালেন্স শিটে আমাকে বিল্ডিং এর ভ্যালু 1,10,000 করতে হবে। এটাই হচ্ছে বেসিক। আরো অনেক কিছু আছে, অত বললে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো এখানে প্রথম যেটা বলতে চেয়েছে অঙ্কের মধ্যে, আচ্ছা, যেটা আমরা তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আমরা কি করব? আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে সমস্ত অ্যাসেটস এবং লায়াবিলিটি ইনক্রিজ বা ডিক্রিজ, বাড়ছে না কমছে, আমরা সেগুলো চেক করব। আমরা পার্টনার্স ক্যাপিটালে কি করব? আমরা পার্টনার্স ক্যাপিটালে নতুন পার্টনার যে আসছে, নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে আসছে, এই যে নতুন পার্টনার গুডউইল নিয়ে আসছে, এই সমস্ত কিছু। তারপর যদি কোনো রকম রিজার্ভ থাকে, সেই রিজার্ভ গুলোকে আমরা ডিভাইড করব। ঠিক আছে, এই সমস্ত কিছু আমরা পার্টনার্স ক্যাপিটালে করব। আর ব্যালেন্স শিটে নতুন ব্যালেন্স শিট, আগের একটা ব্যালেন্স শিট অঙ্কতে দেওয়াই থাকবে। আগের ব্যালেন্স শিট থেকে আমরা একটা নতুন ব্যালেন্স শিট তৈরি করব। আগের যেটা ব্যালেন্স শিট থাকবে সেই ব্যালেন্স শিট থেকে আমরা একটা রিকনস্টিটিউট ব্যালেন্স শিট বা নতুন ব্যালেন্স শিট তৈরি করব। অঙ্কের মধ্যে প্রথম বলেছে এ এন্ড বি আর পার্টনার্স অফ এ পার্টনারশিপ ফার্ম। মানে একটা পার্টনারশিপ ফার্মের পার্টনার এ আর বি। দে শেয়ার প্রফিটস এন্ড লস ইন দ্য রেশিও অফ 2:1। তারা প্রফিট এন্ড লস কত রেশিওতে শেয়ার করছে? 2:1। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের যে রেশিও গুলো দেওয়া থাকবে, এটা হচ্ছে আমাদের ওল্ড রেশিও। মানে এ আর বি কত, তারা রেশিও কত তাদের? 2:1। তাহলে আমরা এখানে লিখে রাখি ওল্ড রেশিও A is to B 2:1। A পাবে 2/3, B পাবে 1/3। এটা হচ্ছে ওল্ড রেশিও। মানে যা ওদের প্রফিট হোক বা লস হোক, তারা তাদের 2:1 রেশিওতে ডিভাইড করে নেবে। কে কে? এ আর বি। Their balance sheet as on 31st December 2017 was as under. Liability side, capital account। আচ্ছা, এখানকার একটা আইটেম বলি। এই যে ব্যালেন্স শিট দেওয়া আছে, লাইবিলিটি আর অ্যাসেট, আর তার নিচে দেখো সমস্ত অ্যাডজাস্টমেন্ট আছে। ব্যালেন্স শিট হচ্ছে, এই ব্যালেন্স শিটের প্রতিটা আইটেম কিন্তু একবার পোস্টিং হয়। আর অন 1/1/2018 সালের 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ সি কে অ্যাডমিট করা হচ্ছে, এবং কি কি কন্ডিশনস, টার্ম এন্ড কন্ডিশন যা যা আছে সেগুলো নিচে লেখা আছে। তো এই সমস্ত এইগুলোকে অ্যাডজাস্টমেন্টের আইটেম। এই আইটেমগুলো দুবার পোস্টিং হবে, আর ব্যালেন্স শিটের আইটেম কবার পোস্টিং হবে? একবার। তাহলে এখানে 31 ডিসেম্বর 2017 মানে প্রিভিয়াস একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। সেই ব্যালেন্স শিটে কি কি দেওয়া আছে? লায়াবিলিটিতে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল এ আর বি এর ক্যাপিটাল কত? 1 লাখ আর 1,50,000। জেনারেল রিজার্ভ আছে 20,000, ক্রেডিটর্স আছে 50,000, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আছে 10,000। এগুলো সবই কিন্তু লায়াবিলিটি, আমার দায়ী।
অ্যাসেট সাইডে ল্যান্ড এন্ড বিল্ডিং আছে 60,000, ফার্নিচার 50,000, ইনভেস্টমেন্ট 30, স্টক 25, ডেটার্স আছে 50,000, সেখান থেকে লেস করা আছে প্রভিশন। দেখো প্রভিশন মানে হচ্ছে ডেটার্স মানে আমি যেগুলো ক্রেডিট সেল করি, মানে আমি যার থেকে টাকা পাবো সে হচ্ছে ডেটার্স, আমি যার থেকে টাকা পাবো সে হচ্ছে ডেটার্স। আমি কার থেকে টাকা পাবো? যাকে আমি ক্রেডিটে সেল করেছি, মানে যাকে আমি ধারে বিক্রয় করেছি, আজকে ধারে বিক্রি করেছি, কালকে আমি ওর থেকে টাকা পাবো, তাহলে এরা হচ্ছে আমার ডেটার্স, আমি যাদের থেকে টাকা পাবো। তাহলে আমার ডেটার্স হচ্ছে 50,000, মানে মার্কেটে আমি যাদের যাদের ধার দিয়েছি সব মিলিয়ে আমি 50,000 টাকা মার্কেট থেকে পাবো। কিন্তু সেখানে লেস করা আছে প্রভিশন। প্রভিশন মানে যখন কোনো কিছু আমরা ধার দিই মার্কেটে, যখন আমি ক্রেডিট সেল করি, আমি অ্যাজিউম করে নিই যে আমি কোনো টাকা হয়তো পাবো না। এখানে যেমন অ্যাজিউম করা আছে 5,000 টাকা, মানে 50,000 টাকার আমি ক্রেডিট সেল করেছি ধরো, সেখান থেকে অ্যাজিউম করা হচ্ছে প্রভিশন করে রাখা আছে 5,000, মানে ধরে নেওয়া হচ্ছে আমি 5,000 টাকা হয়তো নাও পেতে পারি। তাহলে আমার ডেটার্স কত? 45,000। এই প্রভিশনের অনেক ক্যালকুলেশন আছে, নেক্সট ভিডিওতে আমি সবকিছু দেখাবো। ক্যাশ আছে 20,000। কন্ডিশন কি কি আছে? ল্যান্ড এন্ড বিল্ডিং টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েট মানে বাড়ছে 10%, ইনভেস্টমেন্ট 35,000 হচ্ছে মার্কেট ভ্যালু, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ইনক্রিজ করছে, প্রভিশন অন ডেটার্স ইনক্রিজ করছে, ভ্যালু অফ গুডউইল 50,000 দেওয়া আছে, এটা ফার্মের গুডউইল। ফার্ম মানে এই যে এ আর বি, যা আগেই বললাম এ আর বি এর অঙ্ক হচ্ছে, তাহলে এ আর বি যে এতদিন বিজনেস চালিয়েছে তাদের বিজনেসের গুডউইল হচ্ছে 50,000। সি ব্রিংস ক্যাপিটাল অফ রুপিস 30,000, সি কত টাকা ক্যাপিটাল আনছে এই বিজনেসে আসার জন্য? 30,000 টাকা। এন্ড প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই সি, এবং গুডউইল নিয়ে আসছে সি, এন্ড অ্যামাউন্ট রিটেন ইন দ্য বিজনেস, এবং সেটা কোথায়? বিজনেসে, সেটা বিজনেসেই থাকছে, উইথ গুডউইল কিন্তু উইথড্র করছে না। আর দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও আফটার সিস অ্যাডমিশন, সি এর অ্যাডমিশনের পর নতুন প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 5:3:2। তাহলে এটাও খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নিউ রেশিও দেওয়া আছে এ বি আর সি এর কত? 5:3:2। এ পাচ্ছে 5/10, বি পাচ্ছে 3/10, সি পাচ্ছে 2/10। এটা হচ্ছে ওর ওল্ড রেশিও, এটা হচ্ছে এ বি সি এর নতুন রেশিও। দেখো আগে ওরা 2:1 অনুপাতে নিজেদের প্রফিট লস ভাগ করত, এখন তো 2:1 এ করতে পারবে না, কারণ এখন তো একজন নতুন কেউ আসছে, তারও তো রেশিও হয়েছে। তাহলে এখন রেশিও হয়ে দাঁড়িয়েছে 5:3:2। প্রথম আমাকে রিভ্যালুয়েশন, আমরা প্রতিটা জিনিসকে একবারে ডবল অ্যাডজাস্টমেন্ট করব, প্রতিটা মানে এখানে প্রতিটা ওই অ্যাডজাস্টমেন্টের আইটেমকে দুবার পোস্টিং করতে হবে, আমরা একবারই দুবার করব। দুবারের মানে হচ্ছে ধরো একবার যদি আমি রিভ্যালুয়েশনে পোস্টিং করি আর একবার আমাকে ব্যালেন্স শিটে পোস্টিং করতে হবে। কোন একটা এন্ট্রি যদি আমি একবার পার্টনার্স ক্যাপিটালে পোস্টিং করি আমাকে একবার ব্যালেন্স শিটে করতে হবে, বা কোনো আইটেম আমি একবার রিভ্যালুয়েশনে করছি একবার পার্টনার্স ক্যাপিটালে করছি, এরকম। এটাকে বলে ডবল এফেক্ট দেখাতে হয়। তাহলে প্রথম আমরা লায়াবিলিটি আর অ্যাসেটস, মানে প্রথম আমরা ব্যালেন্স শিট আর অ্যাডজাস্টমেন্ট, আগে আমরা ব্যালেন্স শিটের প্রতিটা আইটেমকে পোস্টিং করে নিই, যেগুলো যেখানে যাবে ব্যালেন্স শিটের আইটেম। প্রথমে ব্যালেন্স শিটে দেওয়া আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, কার? এ আর বি এর। দেখো এটা লায়াবিলিটি, ক্যাপিটাল অ্যাকাউন্ট কোন দিকে আছে? লায়াবিলিটি সাইডে। লায়াবিলিটির ওপেনিং ব্যালেন্স বসে বাই দিকে, লায়াবিলিটির ওপেনিং ব্যালেন্স বসে বাই দিকে, বাই ব্যালেন্স বিডি। আর এখানে এ বি সি, এটা হচ্ছে একটা পার্টনার্স ক্যাপিটাল, মানে এখানে এ বি সি এর কম্বাইন করে দেওয়া আছে পার্টনার্স ক্যাপিটালটা। আমরা কিন্তু এগুলো আলাদা করে করতে পারি, একটা এ এর ক্যাপিটাল, একটা বি এর ক্যাপিটাল, একটা সি এর ক্যাপিটাল। সেখানে জায়গাটাও অনেকটা লাগবে, সেই জন্য তিনটে ক্যাপিটালকে একসাথে করা হয় যাতে জিনিসটা গুলিয়ে না যায়। তাহলে এটা কিন্তু প্রতিটা, মানে যেমন এই এটা হচ্ছে এ এর একটা ক্যাপিটাল, বি এরটা হচ্ছে বি এর লেজার, সি এরটা হচ্ছে সি এর লেজার, এই তিনটে লেজারকে কম্বাইন করে এখানে করা হয়েছে। তাহলে প্রথম ক্যাপিটাল অ্যাকাউন্ট দেওয়া আছে ব্যালেন্স শিটে, কার? এ আর বি এর ক্যাপিটাল। এই বলেছি লায়াবিলিটির ওপেনিং ব্যালেন্স বসে বাই দিকে, আমরা বাই দিকে লিখলাম বাই ব্যালেন্স বিডি কত টাকা? 1 লাখ, আর বি তে হচ্ছে 50,000। সি এর তো কোনো ব্যালেন্স থাকবে না, কারণ সি তো নতুন পার্টনার, সি এর কি করে ক্যাপিটাল ব্যালেন্স থাকবে? সি এর তো থাকবে না। আচ্ছা, এরপরে আছে জেনারেল রিজার্ভ, যে কোনো, যেমন জেনারেল রিজার্ভ, এমপ্লয়িজ কম্পেনসেশন ফান্ড, কন্ট্রিবিউশন ফান্ড, অনেক কিছু থাকে, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, এই সমস্ত কিছু পরের অঙ্কতে থাকবে। এখানে একটা জাস্ট লেখা আছে জেনারেল রিজার্ভ। রিজার্ভ মানে
এই রিজার্ভটা কারা সঞ্চয় করেছে? এআরবি সঞ্চয় করেছে। এই রিজার্ভটা এআরবি সঞ্চয় করেছে, তাহলে এখানে সি এর কোনো অধিকার নেই। তাহলে সি আসার আগে এআরবি কি করবে? এই রিজার্ভের টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। আর এই ক্রেডিট সাইডে কোনো আইটেম লেখা মানে ক্যাপিটাল বাড়ছে, আর ডেবিট সাইডে আমরা সবসময় কোনো লস বা ক্ষতির জিনিসই আমরা ডেবিট সাইডে লিখি। এখানে একটা রিজার্ভ করা ছিল, মানে একটা ভান্ডারে টাকা ছিল, নতুন পার্টনার আসার আগে আমরা ভান্ডারটা ভেঙে আমরা এ আর বি দুজনে মিলে ভাগ করে নিলাম, তাহলে অবশ্যই আমাদের ক্যাপিটাল বাড়বে। আমরা কোন দিকে লিখবো? বাই দিকে, বাই জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ কত আছে? 20,000। এই রিজার্ভটা যে কোনো সবকিছু এখানে যা যা কিছু থাকবে সবকিছু ওল্ড রেশিওতে ভাগ হবে। জেনারেল রিজার্ভ কে কে পাবে? এ আর বি। কোন রেশিওতে পাবে? 2:1 অনুপাতে। তাহলে 20,000 টাকা রিজার্ভ এই যে 2:1 অনুপাতে ডিভাইড করতে হবে। 20,000 ডিভাইডেড বাই 2:3, একটা হচ্ছে একজন পাবে 6,667 আর একজন পাবে 1,333, 13,333। তাহলে রিজার্ভ ডিভাইড করে নিয়েছি। আর ব্যালেন্স শিটে কি আইটেম আছে? ক্রেডিটরস আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আছে। এইগুলো সমস্ত কিছু দেখতে হবে, ইনক্রিজ বা ডিক্রিজ করেছে নাকি, এগুলো রিভ্যালুয়েশনে আসবে। ইনক্রিজ ডিক্রিজ করলে, আর অ্যাসেট সাইডেও যা আছে এই সমস্ত কিছু যদি ইনক্রিজ বা ডিক্রিজ করে সেগুলো কোথায় আসবে? রিভ্যালুয়েশনে আসবে। প্রথম, ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বাই 10%। কত অ্যাপ্রিসিয়েট করেছে? 10%। আচ্ছা, এটার একটা পয়েন্ট বলি, এগুলোর প্রতিটা কিন্তু জার্নাল হয়। যেমন রিজার্ভকে আমরা বাই দিকে ভাগ করলাম, রিজার্ভ এন্ট্রি জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল টু এ টু বি। তাই এ আর বি তে হলো বাই জেনারেল রিজার্ভ। যারা জার্নাল পারো তারা লেজার পোস্টিং মৌখিকভাবেই করতে পারবে, আর যারা জার্নাল পারো না তাই যে তারা তো এই মুহূর্তে জার্নাল শিখে করতে পারবে না, তাই তারা এটা মাথায় রাখবে, রিভ্যালুয়েশনের ক্রেডিট সাইড মানে হচ্ছে আমার ইনকাম। ইনকাম মানে আমার যদি অ্যাসেট বাড়ছে, আমার যদি অ্যাসেট বাড়ে তাহলে আমার লাভ। যদি আমার অ্যাসেট বাড়ে আমার লাভ, আমার লাভ হলে কোন দিকে দেব? ক্রেডিট দিকে। আমার যদি লাইবিলিটি কমে, লাইবিলিটি মানে দায়, তাহলেও আমার লাভ। এই লাভ কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। এই লাভ কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। লাভ হলেই কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। অ্যাসেট বাড়লেও ক্রেডিট দিকে, লাইবিলিটি কমলেও ক্রেডিট দিকে। ঠিক উল্টোটা এইদিকে, অ্যাসেট যদি কমে তাহলে আমার ক্ষতি, তাহলে এই যে ডেবিট দিকে, আর লাইবিলিটি বাড়লেও আমার ক্ষতি, তাহলেও ডেবিট দিকে। অ্যাসেট বাড়ছে মানে আমার কাছে ধরো একটা বিল্ডিং ছিল 5,000 টাকা, সেই বিল্ডিংটার দাম বর্তমানে হয়েছে 8,000 টাকা। তাহলে বিল্ডিং এর ভ্যালু 5,000 থেকে কত বাড়লো? বেড়ে হলো 8,000 টাকা। তাহলে আমার লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই আমার লাভ হলো। সেই জন্য আমরা লাভ হলে কোন দিকে লিখবো? বাই দিকে। আমার মার্কেটে ধার ছিল, যেটাকে বলে ক্রেডিটরস। ক্রেডিটরস মানে যিনি আমার থেকে টাকা পায়, তাহলে ক্রেডিটরস মানে যিনি আমার থেকে টাকা পান। তাহলে আগে আমার থেকে একজন টাকা পেত, এই যে টাকা পেত 5,000 টাকা, সেই টাকাটা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 8,000 টাকা। যদি আমার থেকে কেউ 5,000 টাকা আগে পেত 5,000, এখন তিনি আমার থেকে 8,000 টাকা পায়, তাহলে আমার লাইবিলিটি বাড়লো না কমলো? অবশ্যই আমার লাইবিলিটি বাড়লো। আমার লাইবিলিটি বাড়লে আয় না ব্যয়? ব্যয় হলে কোন দিকে? ডেবিট সাইডে। ঠিক এইভাবে মাথায় রাখতে হবে। যেমন আবার বলছি, আমার ফার্নিচার ছিল 10,000 টাকা, সেই ফার্নিচারটার দাম বর্তমানে হলো 7,000 টাকা। তাহলে আমার ফার্নিচারের দাম 3,000 টাকা কমলো। এই 3,000 টাকা কমলো, এটা আমার কাছে কি লাভ না ক্ষতি? অবশ্যই ক্ষতি। আমার ফার্নিচারের ভ্যালু তো কমে গেল 3,000 টাকা। আমার আগে ছিল 10,000, এখন হলো 3,000, এখন হলো 7,000। তাহলে 3,000 কমলে ক্ষতি হলে কোন দিকে? ডেবিট দিকে। এইভাবে মাথায় রাখতে হবে। আর প্রতিটা জার্নাল এন্ট্রি আছে, আমি সেগুলো বলে দিচ্ছি। যেমন ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েট করলো 10%, বিল্ডিং বাড়ছে। বিল্ডিং বাড়লে লাভ না ক্ষতি? অবশ্যই আমার লাভ। বিল্ডিং এর ভ্যালু বাড়ছে। বিল্ডিং কত ছিল? 60,000। কত অ্যাপ্রিসিয়েট করেছে? 10%, মানে 6,000। তাহলে বিল্ডিং বাড়ছে, বাই দিকে, বাই বিল্ডিং। কত বাড়ছে? 60,000 ছিল, 10% বাড়ছে, তাহলে হলো 6,000 টাকা। তাহলে কত হলো? 6,000 টাকা। বিল্ডিং এর ভ্যালু কত বাড়লো? 6,000 টাকা বাড়লো। বিল্ডিং এর ভ্যালু 6,000 টাকা বেড়েছে। বাড়লে কোন দিকে লিখবো? বাই দিকে। এন্ট্রি কি হয়? অ্যাসেটস যখন ইনক্রিজ করে,
অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, যেমন এখানে বিল্ডিং বেড়েছে, এন্ট্রি হওয়ার কথা, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, বিল্ডিং এ বসাবো টু রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশনে বসাবো বাই বিল্ডিং, রিভ্যালুয়েশনে বসাবো বাই বিল্ডিং। দেখো আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে বাই বিল্ডিং এ বসিয়েছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে মার্কেট। আচ্ছা এই বিল্ডিংটা আমি পোস্টিং করে নিয়ে একবারে তাহলে ঝামেলা মিটে যাবে। বিল্ডিং ছিল অ্যাসেট সাইডে 60,000, তাহলে এই বিল্ডিংটা আমরা এদিকে লিখবো ল্যান্ড এন্ড বিল্ডিং, ল্যান্ড এন্ড বিল্ডিং 60,000, ল্যান্ড এন্ড বিল্ডিং 60,000। কত টাকা অ্যাপ্রিসিয়েট করেছে? 6,000 টাকা বেড়েছে। আমার লাভ হলো না, 6,000 টাকা বেড়েছে, সেটাকে এখানে দেখাতে হবে। অ্যাট রিভ্যালুয়েশন, অ্যাট রিভ্যালুয়েশন কত টাকা বেড়েছে? 6,000। তাহলে 60 এর সাথে 6,000 যোগ করলে কত হচ্ছে? 66,000। মানে আমার আগের ব্যালেন্স শিটে বিল্ডিং এর ভ্যালু ছিল 60,000, এই ব্যালেন্স শিটে আমার বিল্ডিং এর ভ্যালু কত হলো? 6,000 কেটে হলো 66,000। নেক্সট আইটেম আছে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 35,000। দেখো এখানে ইনভেস্টমেন্ট কত দেওয়া আছে? 30,000। এখানে ইনভেস্টমেন্টের ভ্যালু কত আছে? 30,000। সেই ইনভেস্টমেন্টটা বেড়ে কত হয়েছে? 35। দেখো ইনভেস্টমেন্ট আছে অ্যাসেট সাইডে, তাহলে অ্যাসেটস এর ভ্যালু 30,000 থেকে 35,000 যদি হয়, আমার লাভ না ক্ষতি? অবশ্যই লাভ, আমার অ্যাসেট বাড়ছে। অ্যাসেট যদি বাড়ে তাহলে কোন দিকে আসবে? লাভ হলে বাই দিকে। তাহলে ইনভেস্টমেন্ট কত বাড়ছে? 30 ছিল 35 হয়েছে, 5,000 টাকা বাড়ছে বাই ইনভেস্টমেন্ট। বাই ইনভেস্টমেন্ট কত বাড়লো? 5,000। ওকে, আর এই ইনভেস্টমেন্ট অ্যাসেট সাইডে ছিল, আমরা পোস্টিং করে নিই এখানে ইনভেস্টমেন্ট ছিল 30,000, অ্যাড হলো রিভ্যালুয়েশন 5,000, অ্যাড করে হলো 35,000। দেখো যেটা বললাম অ্যাডজাস্টমেন্টের আইটেম, যেমন এই ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েট হয়েছে, এটা তো অ্যাডজাস্টমেন্টে ছিল। অ্যাপ্রিসিয়েট কত হয়েছে? 6,000। এই আমরা একবার 6,000 রিভ্যালুয়েশন লিখলাম, এই একবার 6,000 ব্যালেন্স শিটে লিখলাম, দুবার পোস্টিং কিন্তু এই যে হয়ে গেল। কিন্তু তুমি দেখো ব্যালেন্স শিটে ল্যান্ড এন্ড বিল্ডিং 7,000 টাকা, এই যে ব্যালেন্স শিটে ল্যান্ড এন্ড বিল্ডিং ছিল 7,000, ওটা কিন্তু একবারই লিখলাম এখানে 7,000। তুমি দেখো ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ ছিল 20,000, আমরা কিন্তু এখানে ডিভাইড করেছি। এই রিজার্ভের টাকা কিন্তু আর কোথাও আসবে না, আর কোথাও লিখতে হবে না, কারণ এগুলো এই যে একবার পোস্টিং করতে হয়, কিন্তু প্রতিটা অ্যাডজাস্টমেন্ট আমাকে দুবার পোস্টিং করতে হবে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ইনক্রিজড বাই 2,000। আচ্ছা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ইনক্রিজ করছে, তুমি আগে দেখবে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কোথায় লেখা আছে। তুমি দেখো লাইব্রেরি সাইডে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আছে 10,000 টাকা, তাহলে অবশ্যই আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আমার লাইব্রেরি। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত বাড়ছে? 2,000 টাকা। আচ্ছা আমার লাইব্রেরি বাড়ছে, ক্ষতি না লাভ? আমার লাইব্রেরি, মার্কেটে লাইব্রেরি মানে দায় বাড়ছে, আমার দায় বাড়ছে, লাভ না ক্ষতি? অবশ্যই ক্ষতি হচ্ছে, আমার খরচা হচ্ছে। খরচা বা ক্ষতি কোন দিকে? টু দিকে। দেখো আমি এখানে লিখে দিয়েছি লাইব্রেরি বাড়লে কোন দিকে হয়? টু দিকে। তাই যে তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বাড়ছে, এর জার্নাল এন্ট্রি হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। তাহলে আমরা রিভ্যালুয়েশনে কি লিখবো? টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত বেড়েছে? 2,000 টাকা বেড়েছে। লাইব্রেরি সাইডের আইটেম বেড়েছে, লাইব্রেরি বাড়লে আমার লাভ না ক্ষতি? ক্ষতি। ক্ষতি হলে কোন দিকে আসবে? টু দিকে। আচ্ছা আমরা পোস্টিং করে নিই। দেখো ব্যালেন্স শিটে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ছিল 10,000 টাকা, এখন কত বেড়েছে? 2,000 বেড়েছে, তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত হয়েছে? 12,000 টাকা। আমরা সেটা এখানে লিখে নিচ্ছি, একেবারে লিখে নিলে তাহলে পরে আর ঝামেলা থাকবে না মেলানো। 12,000 10,000 প্লাস 2,000, এগুলো যদি তুমি একেবারে না লিখে নাও তাহলে কোন একটা সময় যখন পরীক্ষায় মানে ব্যালেন্স শিট মেলাতে যাবে, তোমার হয়তো মাথায় থাকবে না যে তুমি এখানে 2,000 টাকা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বেড়েছিল, তখন মানে পরীক্ষায় নার্ভাস থাকবে। সেই নার্ভাস থাকার সময় তুমি হয়তো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এখানে 10,000 লিখে দিয়েছো, তুমি তখন এটাকে আর কোনোভাবে মেলাতে পারবে না। তাই প্রতিটা আইটেম ডাবল এফেক্ট যেখানে যেখানে হবে তুমি তখনই করে দাও এফেক্ট গুলো, ওটাই বেটার হবে। আচ্ছা নেক্সট বলেছে প্রভিশন অন ডেটার টু বি ইনক্রিজড বাই 5%। বলছে ডেটার্স এর উপরে যে প্রভিশন হয়েছে সেই প্রভিশন কত পার্সেন্ট বাড়ছে? 5%। আচ্ছা এখানে অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে, ডেটার্স এর দুটো ভ্যালু থাকে,
একটা ডেটার্স এর ভ্যালু যেটা আছে 50,000 আর সেখান থেকে প্রভিশন 5,000 লেস করে আছে 45,000, এটাকে বলা হয় নেট ডেটার্স। যেটা লেস করে লেখা আছে সেটাকে আমরা নেট ডেটার্স বলতে পারি। কিন্তু প্রভিশন অলওয়েজ চার্জ হবে গ্রস ডেটার্স এর উপরে, প্রভিশন অলওয়েজ চার্জ হবে গ্রস ডেটার্স এর উপরে। তাহলে ডেটার্স কত ছিল 50,000, প্রভিশন কত হচ্ছে, এখানে প্রভিশন ইনক্রিজ হচ্ছে মানে প্রভিশন বাড়ছে। প্রভিশন কত বাড়ছে 5%। একটু আগেই বললাম প্রভিশন মানে কি, আমি যে টাকাটা পাবো না, আমি সেল করেছি 50,000 কিন্তু আমি ওর মধ্যে 5,00,000 টাকা পাবো না। তাহলে এই যে 5,00,000 টাকা পাবো না, আমি ভাবছি মানে আমি অ্যাজিউম করছি পাবো না, আমি কিন্তু পেতেও পারি। আমি এখন থেকে অ্যাজিউম করে রাখলাম যে আমি নাও পেতে পারি। এই যে নাও পেতে পারি এই জিনিসটা যদি আমার বাড়তে থাকে, আমি যদি ভাবতে থাকি 50,000 এর মধ্যে আমি আরো 2,000 টাকা পাবো না, তাহলে আমার লাভ না ক্ষতি? অলরেডি 5,000 তো আমি পেতাম, আমার মনে হয়েছিল পাবো না, এখন আরো মনে হলো আরো 2,000 টাকা আমি পাচ্ছি না, টোটাল 7,000 পাচ্ছি না, তাহলে আমার লাভ না ক্ষতি? ক্ষতি বাড়ছে, কারণ আমি তো টাকা কম পাচ্ছি তাহলে ডেটার্স এর থেকে। সেম ভাবে এখানেও বলছে প্রভিশন অন ডেটার্স ইনক্রিজ হচ্ছে 5%, মানে প্রভিশন বাড়ছে। একটা কথা মাথায় রাখবে, প্রভিশন যখনই বাড়বে, প্রভিশন বাড়ে মানেই কিন্তু আমার ক্ষতি, প্রভিশন বাড়ছে মানেই ক্ষতি। আর এটা কিন্তু প্রভিশন কিন্তু অ্যাসেট সাইডে আছে বলে কেউ ভুল করো না, ডেটার্স কিন্তু অ্যাসেট সাইডে আছে, প্রভিশন কিন্তু অ্যাসেটে নেই। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে অঙ্কটাতে প্রভিশনটা কিন্তু লেস করা আছে ডেটার্স থেকে, লেস করা আছে মানে এটা কিন্তু লাইবিলিটি সাইডেও লেখা যেত, এটাকে লাইবিলিটি, প্রভিশন কিন্তু আবার লাইবিলিটি, ওটা অ্যাসেট থেকে মাইনাস করা আছে, প্লাস করা কিন্তু নেই। যদি প্লাস করা থাকতো তখন আমরা বলতে পারতাম এটা অ্যাসেট, এটা মাইনাস করছে, অ্যাসেট থেকে মাইনাস করা আছে মানে এটা কিন্তু লাইবিলিটি। তাহলে প্রভিশন কত পার্সেন্ট বাড়ছে? প্রভিশন বাড়ছে 5%। নেক্সট ভিডিওতে আরো ভালো প্রভিশনের কোন অঙ্ক থাকবে, মডেল অঙ্ক থাকবে। তাহলে প্রভিশন কত পার্সেন্ট বাড়ছে? 5%। আচ্ছা, প্রভিশন কার উপরে চার্জ করতে বলেছি? গ্রস ডেটার্স। গ্রস ডেটার্স কত? 50,000। 50,000 এর 5% প্রভিশন চার্জ হচ্ছে মানে কত? 2,500 টাকা। প্রভিশন ইনক্রিজ করছে মানে লায়াবিলিটি বাড়ছে, লায়াবিলিটি বাড়লে লাভ না ক্ষতি? ক্ষতি। ক্ষতি হলে কোন দিকে আসবে? টু দিকে। লায়াবিলিটি বাড়ছে, লায়াবিলিটি বাড়ছে টু দিকে, টু প্রভিশন। এই যে লায়াবিলিটি বাড়লে এন্ট্রি হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন। কত বাড়ছে? 50,000 এর 5% মানে হচ্ছে 2,500 টাকা বাড়ছে। ওকে, আর অলরেডি কিন্তু 5,000 টাকা প্রভিশন ছিলই, ঠিক আছে? তাহলে আমরা ডেটার্স এর এই প্রভিশন তো এই ব্যালেন্স শিটে কোশ্চেন দেখি, তাহলে আর ভুল হবে না। ডেটার্স প্রথম আমরা লিখছি ডেটার্স। ডেটার্স কত ছিল? 50,000 ছিল ডেটার্স। ডেটার্স ছিল 50,000, আমরা সেখান থেকে লেস করব প্রভিশন, আমরা সেখান থেকে লেস করব প্রভিশন। দেখো অলরেডি প্রভিশন ছিল আমার 5,000, আরো 2,500 নতুন প্রভিশন ক্রিয়েট হয়েছে, তাহলে আমার টোটাল প্রভিশন কত? 7,500 টাকা। তাহলে এটা মাইনাস করলে হচ্ছে 42,500। আর কত হচ্ছে ডেটার্স? 42,500। বলো আমরা কি ডেটার্স মাইনাস করেছিল 45,000, এখন ডেটার্স মাইনাস করে হলো 42,500। আমার ডেটার্স এর ভ্যালু কিন্তু কমলো, আমার ডেটার্স এর ভ্যালু কমলো, অ্যাসেটস এর ভ্যালু কমলো। ডেটার্স মানে অ্যাসেটস যদি কমে আমার লাভ না ক্ষতি? আমার ক্ষতি। তাই প্রভিশন টু, এই যে টু দিকে। নেক্সট কি আছে? নেক্সট আছে ভ্যালু অফ গুডউইল অফ দা ফার্ম 50,000। এখানে কিন্তু ক্লিয়ারলি বললো না যে সি যে ব্যক্তি আসছে বিজনেসে সে কিন্তু কোনো গুডউইল আনলো, এখানে বলেছে ফার্মের গুডউইল। ফার্মের গুডউইল মানে কিন্তু কেউ সি এর গুডউইল ভেবো না, ফার্মের গুডউইল মানে হচ্ছে এ আর বি এর গুডউইল। এ আর বি যে বিজনেস এতদিন ধরে চালিয়েছে তাদের যে সুনাম, এই সুনামের ভ্যালুটা কত? 50,000 টাকা। এটা কিন্তু সি এর না। সি ব্রিংস ক্যাপিটাল রুপিস 30,000। সি কত টাকার ক্যাপিটাল আনছে? সি ক্যাপিটাল আনছে 30,000 টাকা। সি যদি ক্যাপিটাল আনে সেটার এন্ট্রি হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল, অনেক ক্যাশ বা আমরা ব্যাংকও বলতে পারি। কিন্তু এই অঙ্কতে ক্যাশ লেখা আছে, ব্যালেন্স শিটে ভালো করে লক্ষ্য করবে অ্যাসেটের একদম নিচে ক্যাশ লেখা আছে, তাই আমরা এন্ট্রিটা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল বলবো। ক্যাশে হবে টু সিস ক্যাপিটাল, ক্যাশ করতে দেয়নি আমাদের, আর সিস ক্যাপিটালে হবে এইটা আমাদের সিস ক্যাপিটাল, এইটা আর এইটা, এই সিস ক্যাপিটালে হবে বাই ক্যাশ, সিস ক্যাপিটালে হবে বাই ক্যাশ। নিউ পার্টনার যে টাকাটা নিয়ে আসছে, ব্রট ইন, এটা কে নিয়ে আসছে? সি নিয়ে আসছে। কত টাকার ক্যাশ? ক্যাশ আসছে 20,000 টাকা। বলেছি প্রতিটা অ্যাডজাস্টমেন্ট আইটেম দুবার পোস্টিং হবে, তাহলে যে সি ক্যাশ নিয়ে আসছে এটাও দুবার পোস্টিং হবে।
দুবার যদি, আচ্ছা এর এফেক্ট জানতে হবে। ক্যাশটা যে নিয়ে আসছে সি তো বিজনেসে নিয়ে আসছে ক্যাশটা, এটার ফলে বিজনেসের ক্যাশ বাড়ছে না কমছে? অবশ্যই বাড়বে, কারণ সি তো নিয়ে আসছে টাকাটা, আর সি এর টাকা তো বিজনেসেই থাকবে, তাহলে বিজনেসের ক্যাশ বাড়বে। দেখে নাও বিজনেসের ক্যাশ আছে 20,000, ক্যাশটা একটু নিচে লিখছি, বিজনেসের ক্যাশ আছে 20,000 টাকা, এবং তার সাথে আরো সি কত টাকার ক্যাশ নিয়ে এলো? সি নিয়ে এলো 30,000 টাকার ক্যাশ। ও সি তো 30,000 নিয়ে আসছে, এখানে 20 লিখছি, সি আছে 30,000 টাকার ক্যাশ, তাহলে 20 এর সাথে আরো 30,000 ক্যাশ অ্যাড হলো। নেক্সট এখানে গুডউইল আছে, ওই জন্য এখনো যোগ করলাম না। নেক্সট বলছে সি ব্রিংস ক্যাপিটাল অফ 30,000, সি এর ক্যাপিটাল করে নিয়েছি আমরা দুবার পোস্টিং করেছি, দেখো বাই ক্যাশ আর ক্যাশের সাথে অ্যাড করেছি, দুবার পোস্টিং হয়ে গেছে। and premium for goodwill brought in by C, premium for goodwill brought in মানে নিয়ে আসছে C, and the amount retained in the business, এখানে বলেছে সি যে প্রিমিয়ামের টাকাটা নিয়ে আসছে বিজনেসে, সেই টাকাটা বিজনেসেই থাকছে। এখানে এইটা কেন লিখেছে? কারণ এখানে দুটো আইটেম হয়, এখানে সি এর যে টাকাটা নিয়ে আসে প্রিমিয়ামের টাকাটা, এটা আবার কি করে ওল্ড পার্টনাররা উইথড্র করে নেয়, ওল্ড পার্টনাররা উইথড্র করে নেয়, সেটা নেক্সট অঙ্কতে থাকবে, তো সেটা এখন নেই, সেটা বুঝিয়ে এই মুহূর্তে বোঝাচ্ছি না। তো বলছে প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই সি, সি তো প্রিমিয়াম ফর গুডউইল সি নিয়ে আসছে, এবং এই অ্যামাউন্টটা কোথায় থাকছে? এই অ্যামাউন্টটা কিন্তু বিজনেসেই থাকছে। কিন্তু সি যে ক্যাপিটাল আনছে, সি যে প্রিমিয়াম নিয়ে আসছে, কিন্তু এখানে সি এর প্রিমিয়ামের কোনো টাকা দেওয়া নেই, স্পষ্ট করে কিন্তু বলা নেই যে সি কত টাকার গুডউইল আনছে। তখন কিন্তু দেখতে হবে ফার্মের গুডউইল দেওয়া আছে নাকি। অবশ্যই এখানে ফার্মের গুডউইল দেওয়া আছে 50,000 টাকা, তাহলে এখানে ফার্মের যে গুডউইল অফ দা ফার্ম, ফার্মের গুডউইল হচ্ছে 50,000 টাকা। তার মানে এখানে কিন্তু সি তো বলেছে গুডউইল আনছে, বলছেন প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই সি, সি তো প্রিমিয়াম আনছে, কিন্তু সি কত টাকা আনছে বলা নেই। ওই সি এর টাকাটা তখন আমাকে এই ফার্মের গুডউইল থেকে বার করতে হবে, এই সি এর টাকাটা ফার্মের গুডউইল থেকে বার করতে হবে। যেমন টোটাল গুডউইল আছে ফার্মের 50,000 টাকা, এই 50 এর মধ্যে সি এর রেশিও হচ্ছে 2/10, নতুন রেশিও ছিল না, সি এর ABC 5:3:2, সি এর পোরশন হচ্ছে 2/10, মানে রুপিস 10,000। 10,000 টাকার গুডউইল কে আনছে? সি আনছে। এটা গুডউইল অফ দা ফার্ম 50,000। আচ্ছা এটা পরের লাইনে করে দিই তাহলে বেটার হবে। গুডউইল অফ দা ফার্ম 50,000, সি's শেয়ার অফ গুডউইল, সি নিয়ে আসছে তাই লিখে দিলাম ব্রট ইন। সি কত টাকার গুডউইল আনছে? 50,000 ইনটু 2/10, রুপিস 10,000। রুপিস 10,000 টাকার গুডউইল কে নিয়ে আসছে? সি নিয়ে আসছে। সি এর যে গুডউইল, এই যে সি যে গুডউইলের টাকা নিয়ে এলো, এই প্রিমিয়ামের টাকা, এটা পরীক্ষাতে দেবেই। সি এর গুডউইলের অঙ্ক থাকে যে গুডউইল নিয়ে আসছে নতুন পার্টনার, এই যে সি এর গুডউইলের টাকা, এটা কারা পাবে? সি যে গুডউইলের টাকা আনছে, এটা তো যারা এতদিন বিজনেস চালিয়েছে, যারা এতদিন বিজনেস করার ফলে ফার্মের গুডউইল হয়েছে, তারাই পাবে, মানে ওল্ড পার্টনাররা এ আর বি। কিন্তু কোন রেশিওতে পাবে? এটা অনেকে ভুল করে ওল্ড রেশিওতে ডিভাইড করে গুডউইলের টাকা, না, যে নতুন পার্টনারের যে প্রিমিয়াম নিয়ে আসছে, মানে সি যে গুডউইলের টাকাটা নিয়ে আসছে, সেটা ওল্ড পার্টনাররা পাবে স্যাক্রিফাইসিং রেশিওতে। স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে কার? এ আর বি। সি তো স্যাক্রিফাইস মানে কি? একটা জায়গায় দুটো ব্যক্তি আছে এ আর বি, এরকম একটা জায়গা আছে, এখানে এ থাকে আর বি থাকে, এ আর বি, তো এখানে এ আর বি দুজনা থাকে। তা সি যদি এদের বিজনেসে আসতে চায়, তাহলে একেও কিছু জায়গা দিতে হবে, একেও কিছু জায়গা দিতে হবে, দিয়ে সি এরকম জায়গায় থাকবে। এটা একটু বোঝানোর জন্য বললাম যে সি যদি বিজনেসে আসতে চায়, তাহলে এ আর বি কে তো স্যাক্রিফাইস করতে হবে। এ আর বি যদি স্যাক্রিফাইস না করে নিজেদের প্লেস, তাহলে তো সি আসতে পারে না। তাই সেই জন্য এখানে স্যাক্রিফাইসিং রেশিওতে ডিভাইড করতে হবে সি এর টাকাটা। স্যাক্রিফাইসিং রেশিও ফর্মুলা কি? স্যাক্রিফাইসিং রেশিও, এটা অনেকে কিন্তু ওল্ড রেশিওতে করে, ভুল করে ওল্ডে করবে না, এটা স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা হচ্ছে ওল্ড রেশিও
মাইনাস নিউ রেশিও। দেখো সি তো নতুন আসছে, তাহলে সি তো স্যাক্রিফাইস করবেই না, স্যাক্রিফাইস কারা করবে? এ আর বি করবে। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কার কার বেরোবে? এ এর বেরোবে। তাহলে এ এর পোরশনটা কত হবে? এর ওল্ড রেশিও হচ্ছে 2 এর 3 2/3 মাইনাস নতুন রেশিও কত? 5/10। 3 আর 10 এর এলসিএম কত? 30। 3 into 10 30, 10 into 2 20, 10 into 3 30, 3 into 5 15। তাহলে 20 মাইনাস 15 5/30। ওকে, এটা কার বেরোলো? এ এর বেরোলো। এবারে আমরা বার করব বি এরটা। বি এর কত ওল্ড রেশিও? বি এর ওল্ড রেশিও হচ্ছে 1/3। বি এর এই যে বি এর ওল্ড রেশিও 1/3 মাইনাস বি এর নতুন রেশিও কত? 3/10। 3 আর 10 এর এলসিএম 30। 3 into 10 30, 10 into 1 10, 10 into 3 30, 3 into 3 9, 1/30। দেখো স্যাক্রিফাইসিং রেশিও A is to B, A আর B এর বেরোলো 5:1। একজন পাবে 5/6, একজন পাবে 1/6। তবে এখানে কিন্তু রেশিও ছিল 2:1, এখানে বেরোলো 5:1। এর অর্থ হচ্ছে A বেশি স্যাক্রিফাইস করছে, এ বেশি স্যাক্রিফাইস করছে, তবেই তো এর রেশিও এ পাচ্ছে 5/6 আর বি পাচ্ছে 1/6। এ বেশি স্যাক্রিফাইস করছে। এ যদি বেশি স্যাক্রিফাইস করে তাহলে গুডউইলের টাকা এ বেশি পাবে। তাহলে গুডউইলের টাকা বাই দিকে ডিভাইড করব বাই প্রিমিয়াম ফর গুডউইল, বাই প্রিমিয়াম ফর গুডউইল। গুডউইলের টাকা, এটারও জার্নাল আছে, জার্নালগুলো দেখে নিও ভালো করে। প্রিমিয়াম ফর গুডউইল কারা পাবে? এ আর বি। কত টাকার গুডউইল আনছে? সি। সি গুডউইল আনছে 10,000 টাকা। এই 10,000 টাকার গুডউইল কারা পাবে? ওল্ড পার্টনার পাবে। কোন রেশিওতে পাবে? স্যাক্রিফাইসিং রেশিওতে। ওল্ড পার্টনারদের স্যাক্রিফাইসিং রেশিও কত? 5:1। তাহলে গুডউইলের ভ্যালু কত? 10,000। তাহলে 10,000 ডিভাইডেড বাই 6 1666। বি পাবে 1666 আর এ পাবে 8333। ওকে, তাহলে প্রিমিয়াম ক্লিয়ার। এই যে প্রিমিয়ামের টাকা কোথায় থাকবে বলেছে? এই প্রিমিয়ামের টাকা বিজনেসেই থাকছে। তাহলে প্রিমিয়ামের টাকা কত আছে? 8,333 আর 1600। এ পেল এ 10,000 এর মধ্যে পেল 8,333 আর বি পেল 1,666। টোটাল প্রিমিয়ামের টাকা সি কত নিয়ে এসেছে? 10,000 টাকা। এটারও দুবার এফেক্ট দিতে হবে। একবার এফেক্ট আমরা এখানে দিয়েছি আর একবার এই ক্যাশের সাথে প্রিমিয়ামের টাকাটা যোগ করব। এই ক্যাশের সাথে, তাহলে ক্যাশের সাথে কি কি যোগ হয়? নতুন পার্টনার যে ক্যাপিটাল নিয়ে আসছে সেটা, আর নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে আসছে সেটা। 20 আর 30 50 আর 10 ক্যাশের ভ্যালু হলো 60,000 টাকা। ক্যাশের ভ্যালু হলো 60,000, 60,000 টাকা। এইটুকু বোঝা গেছে? তাহলে প্রিমিয়াম ফর গুডউইল বোঝা গেল। এবার যদি প্রিমিয়ামটা উইথড্র করে নিত, উইথড্র মানে কি? পার্টনারসরা নিয়ে চলে যাচ্ছে, বিজনেস থেকে টাকা তুলে নিল প্রিমিয়ামের টাকা। তাহলে এই যে 2 দিকে লিখে দিলাম 2 ব্যাক, এ আর বি এর ঘরে। এই যে এ আর বি নিয়ে চলে যেত টাকা, তখন আর এখানে আসতো না। মানে মোদ্দা কথা দুবার পোস্টিংটা আমাকে দেখাতেই হবে। যদি উইথড্র করতে 2 দিকে লিখতাম, তাহলে একবার বাই দিকে একবার 2 দিকে দুবার হয়ে গেল, তখন আর ক্যাশে আসতো না। উইথড্র মানে তো বিজনেস থেকে নিয়েই চলে যাচ্ছে, তাহলে এখানে ক্যাশে যোগ হবে, তখন আর ক্যাশে যোগ হতো না। এখানে উইথড্র করিনি, এখানে টাকাটা ফার্মের মধ্যেই আছে, বিজনেসেই আছে, তাই ক্যাশের সাথে অ্যাড করতে হবে। আচ্ছা, নেক্সট কি আছে? সি ব্রিংস ক্যাপিটাল হয়ে গেছে, প্রিমিয়াম হয়ে গেছে, টোটাল আর তো কিছুই নেই, নতুন রেশিও বলা আছে। তাহলে এবার আমরা ক্লোজ করি অঙ্কটা। ক্লোজ করব প্রথম আমরা রিভ্যালুয়েশন। দেখো ক্রেডিট সাইড মানে আয়ের সাইড বলেছি, আর ডেবিট সাইড মানে ব্যয়ের সাইড বলেছি। আমার টোটাল আয় হয়েছে 11,000 টাকা। আমার টোটাল আয় হয়েছে কত? আমার টোটাল আয় হয়েছে 11,000 টাকা, আর টোটাল ব্যয় হয়েছে 4,500। তাহলে আমরা এই আয় থেকে ব্যয়ের টাকা বাদ দিলে আমরা প্রফিট পাবো। ভালো করে, আমার ক্রেডিট সাইড মানে আমার আয়ের সাইড, আর ডেবিট সাইড মানে আমার ব্যয়ের সাইড, আমার ব্যয়ের সাইড। এটা আমার ইনকামের সাইড, এটা আমার এক্সপেন্সেস সাইড, যেভাবে মাথায় রাখতে পারো। এটা আমার ইনকাম, এটা আমার এক্সপেন্সেস। তাহলে আমার আচ্ছা, এটা কেন আমি দুদিকে 11 লিখলাম সেটাও বলছি। লেজার ক্লোজ করার রুলস হচ্ছে দুদিক যোগ করব, প্রথম ডেবিট আর ক্রেডিট সাইড,
ডেবিট আর ক্রেডিট অ্যামাউন্ট দেখবো কোন দিকটা বড়, যেটা বড় হয় সেই টাকাটাই দুদিকে লিখতে হয়। তাহলে এখানে 6 আর 5 11,000 আর এখানে 4,500, কোন দিকটা বড়? ক্রেডিটটা, এই যে ক্রেডিট সাইডের টাকাটা, তাই ক্রেডিটের টাকাটা আমরা দুদিকে লিখলাম 11,000 11,000। এইটা আমার ইনকাম। ইনকাম থেকে খরচা কত? 4,500। তাহলে ইনকাম থেকে খরচা বাদ দিলে আমরা পাবো প্রফিট। এই প্রফিটটা কত হচ্ছে? 11 থেকে 4,500 6,500। এই 6,500টা হচ্ছে আমার প্রফিট। এই 6,500টা আমার রিভ্যালুয়েশন থেকে প্রফিট হয়েছে। আচ্ছা, এই প্রফিট কারা পাবে? এ আর বি পাবে। সি তো নতুন আসছে, সি এর তো এই প্রফিট এখন অধিকারী নেই। তাহলে এই প্রফিট কারা পাবে? এ আর বি। তাহলে এ আর বি এর মধ্যে ডিভাইড করতে হবে। আমরা লিখব টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কে কে পাচ্ছে? এটা পাচ্ছে এ আর বি। কত টাকা প্রফিট করেছে? এই যে 6,500, 6,500 বিও 6,500। এই 6,500 2:3, মানে এর হচ্ছে 2/3, এর হচ্ছে 1/3। এটা হচ্ছে 4,333 আর 6,500 ভাগ 3 2,167। তাহলে টোটালটা হলো 2,167 আর 4,333 6,500। এই 6,500 আমরা মুছে দিলাম, মানে যোগ বিয়োগ গণনা করে যাবে। তাহলে 4,333 আর 2,167, এটা ওদের যে 6,500 টাকার প্রফিট হলো সেই প্রফিটটা নিজেদের মধ্যে ডিভাইড করে নিল। এইটা একটা ইনার কলম বানিয়েও লেখা যায়। একটা ইনার কলমের মধ্যে ছোট করে এটা লিখলে দিয়ে আউটারে পাঠিয়ে দিই। আমি ওটাই করে দিচ্ছি, আমি ওটাই করছি। তাহলে জিনিসটা দেখ সুবিধা হবে। 6,500 ইনটু 2/3, 6,500 ইনটু 1/3। একটা হচ্ছে 4,333, একটা হচ্ছে 2,167। একটা 4,000, মানে এ এখানে এ পাচ্ছে 4,333 টাকা আর বি পাচ্ছে 2,133। টোটাল হচ্ছে 6,500। টোটাল হচ্ছে 6,500। এ কত পাচ্ছে? 4,333 আর বি কত পাচ্ছে? 2,167। যা প্রফিট করেছে এই প্রফিট কারা ভাগ পেল? ওল্ড রেশিওরা, মানে ওল্ড পার্টনাররা পেল অ্যাজ পার देयर ওল্ড রেশিও 2:1, 2:1 অনুপাতে এ আর বি ভাগ করে নিল। রিভ্যালুয়েশন কমপ্লিট। রিভ্যালুয়েশন কমপ্লিট। আমরা রিভ্যালুয়েশন লিখলাম টু পার্টনার্স ক্যাপিটাল। আমরা রিভ্যালুয়েশনে লিখেছি টু পার্টনার্স ক্যাপিটাল। এটা তো আমার প্রফিট। আচ্ছা, এই প্রফিটটাকে আমরা একটা নারেশন দিয়ে দেব একটা। এটা হচ্ছে আমার প্রফিট, প্রফিট অন রিভ্যালুয়েশন, বা জাস্ট প্রফিট লিখলে হবে। এটা প্রফিট হয়েছে। কোথায় প্রফিট হয়েছে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট হয়েছে। এবার এই প্রফিটটা রিভ্যালুয়েশন লিখেছি টু পার্টনার্স ক্যাপিটাল, তাহলে পার্টনার্স ক্যাপিটাল লিখব বাই রিভ্যালুয়েশন বাই 4,333 এর ঘরে, কারণ এ পেয়েছে 4,333 প্রফিট আর বি পেয়েছে 2,167 প্রফিট। ক্লোজ। প্রায় অঙ্ক শেষ, আর কিছুই নেই। এবার আমাকে জাস্ট ক্লোজ করতে হবে অঙ্কটা। দেখো এইদিকে এই ক্রেডিট সাইড মানে কিন্তু আই, এদিকেও প্লাস। যখনই পার্টনার্সদের ক্যাপিটাল বাড়বে তখন পার্টনার্স ক্যাপিটালের ক্রেডিট সাইডে, যখনই পার্টনার্সদের ক্যাপিটাল কমবে তখনই এটা ডেবিট সাইডে। কখন কমবে? আমি যেমন বলছি, যদি এটা রিভ্যালুয়েশনের লস হতো, এটা তো প্রফিট হয়েছে। যদি রিভ্যালুয়েশনের লস হতো তাহলে লস কোন দিকে? আমরা এদিকে ভাগ করতাম বাই পার্টনার্স ক্যাপিটাল দিয়ে লস। যদি আমরা বাই দিকে লিখতাম রিভ্যালুয়েশনের বাই দিকে পার্টনার্স ক্যাপিটাল, তাহলে পার্টনার্স ক্যাপিটাল টু দিকে পোস্টিং করতাম টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। যদি লস হতো, আমাদের একটা ব্যালেন্স শিটে আইটেম থাকে পিএল থাকে, প্রফিট এন্ড লস, অ্যাসেট সাইডে থাকে, সেটাকেও আমরা কিন্তু টু দিকে পোস্টিং করি। লস এটা ওটা, মানে ওটাও আমার লস। তাহলে যে কোনো লস আমাদের এদিকে, মানে যদি কোনো কারণে কোনো প্রফিট, যেটার ফলে আমাদের ক্যাপিটাল কমছে, আমার ক্যাপিটাল 10 থেকে কমে 8 হলো, মানে 2 কমলো, কমাটা আসবে টু দিকে। আমার ক্যাপিটাল 10 ছিল, ওই যে 12 হলো, 2 বাড়লে আসবে বাই দিকে। ওকে, অঙ্ক কমপ্লিট। এবার আমাকে সেম ভাবে লেজার ক্লোজ করতে হবে। দেখো এ বি সি তিনটে লেজার, আগে আমি এইভাবে ক্লোজ করে দিই পুরোটা। এই যে টোটালটা
আগে দেখছি এ এরটা, এ এর টোটাল কত হচ্ছে 1 লক্ষ প্লাস 13,333 প্লাস 8333 প্লাস 4333, 1,25,999, 1,25,999, 1,25,999। একটা বাড়িয়ে দিলেই হয়ে যেত। প্রিমিয়াম ফর গুডউইলটা 369, হ্যাঁ প্রিমিয়াম ফর গুডউইলটা যেখানে 8,334 হবে, এটা 8,334 করলেই ঝামেলা মিটে যায়। এটা 8,334, ওটা 1,666, আর 8334 প্লাস 1666, 10,000। ঠিক আছে, ওটা 8,334 করলাম এই কারণে। ও এটা তো 1,666 লিখেছি, এটা 1,667 হতো, ওটা হতো 1,667, কারণ ওটা অ্যানসার বেরিয়েছে 1666.6, মানে ওটাকে আমি 1667 ধরতে পারি। ওকে, কিন্তু ওটা আমি 1666 লিখেছিলাম, কিন্তু এটাকে আমরা 8,333 এর জায়গায় 8,334 করলাম, একটা বাড়ালাম সংখ্যা, কারণ অনেকটা এখানে আসছিল 1,25,999, এটাকে একবারে 1,26,000 করে নিলেই বেটার হয়। 1,26,000 কে 1,25,99 করলেও অ্যানসার মিলবে, সেটা কোনো ব্যাপার না, দেখতে ভালো লাগে অ্যাপ্রক্সিমেট ফিগার থাকলে। তাহলে এটা হচ্ছে 1,26,000। দেখো দেখি এই যে এ এর কিছুই নেই এদিকে, এখানেও 1,26,000, কারণ এদিকে 1,26,000, এদিকে 0, কোনটা বড়? অবশ্যই 1,26,000 বড়, এটা দুদিকে লিখলাম। সেম ভাবে বি এরটা 50,000 প্লাস 6667 প্লাস 1666 প্লাস 2167, 50,000 প্লাস 6667 প্লাস 1666 প্লাস 2167, টোটাল হলো 60,500, 60,500, 60,500। বি এর সেম ক্রেডিট সাইডে আছে, বাট ডেবিট সাইডে কিছুই নেই, তাহলে এটাই তো সিডি তে যাবে, কোনো কিছুই মাইনাস হয়নি। আর সি এর টোটালটা হচ্ছে 30,000, এদিকে কিছু নেই, তাহলে এটাই লিখবো 30,000। এবার এখানে লিখবো টু ব্যালেন্স সিডি, এদিকে কিছুই নেই, তাহলে এই টাকাটাই আনতে হবে সিডি তে, 1,26,000, 60,500, 30,000। সিডিটা কি করে মাথায় রাখা যায়? অনেক লোক ভুল করে সিডির জায়গায় বিডি 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 লিখে ফেলে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এদিকে তো 1,26,000, দেখো এদিকে তো 1,26,000 ছিল না, আমাদের এদিকে 1,26,000 ছিল, কিন্তু অ্যাজ পার লেজারের রুলস যে দিকটা বড় হবে সেই দিকের টাকাটা আমাকে দুদিকেই লিখতে হবে। অ্যাজ পার লেজারের রুলস যে দিকটা বড় হবে সেদিকের টাকাটা দুদিকে, তাহলে 1,26,000 লিখেছি, এদিকেও 1,26,000 লিখেছি, কিন্তু 1,26,000 তো নেই, তাহলে যে দিকে টাকা থাকবে না আমাকে নিয়ে আসতে হবে, সেটাই হচ্ছে সিডি। যেমন এদিকে ছিল না, 1,26,000 নিয়ে এলাম, আরে বাবা আমি তো এখানে 1,26,000 অ্যামাউন্টের ঘরে লিখেছি, আমার কি 1,26,000 আছে? নেই তো, আমি কি করে লিখলাম অ্যামাউন্ট? আমি টু ব্যালেন্স সিটে 1,26,000 নিয়ে এলাম, এইভাবে মাথায় রাখতে হবে। যদি মাথায় না থাকে, এটা সিডি, ঠিক এইদিকে হবে বিডি, বাই ব্যালেন্স বিডি, ঠিক এই টাকাগুলো 1,26,000, 60,500, 30,000। অঙ্ক শেষ, আমাদের রিভ্যালুয়েশন শেষ, পার্টনার ক্যাপিটাল শেষ। আমরা যদি এইটুকু করি তাও নাম্বার পেয়ে যাব, 7 মার্কস মতো। এবার ব্যালেন্স শিট। আচ্ছা, ব্যালেন্স শিটে প্রথম যেটা আসে, ব্যালেন্স শিটে কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমাদের প্রিভিয়াস অঙ্কটা দেখবে, অঙ্কতে প্রিভিয়াস ব্যালেন্স শিটে কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে এ আর বি আছে, প্রিভিয়াস ব্যালেন্স শিটে ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু এ আর বি আছে, কিন্তু বর্তমানে আমাদের যে ব্যালেন্স শিট হবে সেখানে কিন্তু এ আর বি থাকবে না, এ বি এবং সি ও থাকবে, কারণ সি তে অ্যাডমিট হচ্ছে। তাহলে আমরা লাইব্রেরি সাইডে প্রথম লিখব ক্যাপিটাল অ্যাকাউন্টস, কে কে থাকছে? এ বি সি। কোনগুলো আছে? সিডি গুলো, সিডি পার্টনার্স ক্যাপিটালের সিডি গুলো 1,26,000, 60,500 আর 30,000, এই তিনটে যোগ করে নিতে হবে। 1,26,000, 60,500 আর 30,000, 2,16,500 ক্যাপিটাল পেয়ে গেলাম। এবার আগের ব্যালেন্স শিট দেখবো আর পোস্টিং করব। আগের ব্যালেন্স শিটে দেখো জেনারেল রিজার্ভ ছিল, কিন্তু জেনারেল রিজার্ভ তো আমার আর পোস্টিং হবে না, কারণ ওটা তো ব্যালেন্স শিটের এটা ওটা একবারই পোস্টিং হয়েছে। আমরা বাইরে দিকে লিখে দিয়েছি জেনারেল রিজার্ভ, মানে ভান্ডার ছিল, ভান্ডার ভেঙে এআরবি ভাগ করে নিয়েছে, আর তো কোনো ভান্ডার নেই, তাহলে তো আমরা রিজার্ভ লিখতে পারি না ব্যালেন্স শিটে। ওকে, তারপরে আছে ক্রেডিটার্স। দেখো তুমি ক্রেডিটার্স কিন্তু কোনো ইনক্রিজ ডিক্রিজ কিছুই করিনি, ক্রেডিটার্স যেরকমটা ছিল সেরকমই আছে, লিখে দাও ক্রেডিটার্সটা, আমরা কিছুই তো করিনি ক্রেডিটার্সকে।
এই যে ক্রেডিটর্স কত ছিল 50,000, ক্রেডিটর্স হচ্ছে 50,000। লাইব্রেরি সাইডে আর কিছুই আইটেম নেই, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস তো আমরা লিখে নিয়েছি। অ্যাসেট সাইডে ল্যান্ড এন্ড বিল্ডিং আমরা করে নিয়েছি, ফার্নিচার আমরা করিনি, ফার্নিচার বাড়েও নি কমেও নি, কিছুই হয়নি, যা ছিল সেটাই লিখে দাও। ফার্নিচার, ফার্নিচার কত হয়েছে ছিল, ফার্নিচার ছিল 50,000 ফার্নিচার। স্টক বাড়েনি কমেনি কিছুই হয়নি, লিখে দাও স্টক, মানে যা যা ছিল সবই এখানে নিয়ে আসতে হবে। স্টক কত ছিল 25,000, স্টক 25। আচ্ছা ডেটর্স তো আমরা লিখে নিয়েছি, এই যে ডেটর্স 50 ছিল, আগে 5,000 লেস করেছিলাম, এখন 7,500। আর ক্যাশ আমরা এখানে পোস্টিং করে দিয়েছি, ক্যাশ কত হয়েছে 60,000। ক্যাশটা একটু উপরে লিখে দিই, তাহলে যোগটা করতে সুবিধা হবে। ক্যাশের টাকাটা কত 60,000, 20 30 50 রেখে দাও 60। ক্যাশ 20,000 অলরেডি ছিল, 30,000 টাকার ক্যাপিটাল এনেছে, তার ফলে ক্যাশ বেড়েছে, 10,000 টাকার প্রিমিয়াম নিয়ে এসেছে, তার ফলেও ক্যাশ বেড়েছে, কারণ ওই প্রিমিয়ামটা বিজনেসেই আছে। তাহলে আমার টোটাল ক্যাশ কত হলো 60,000, আমাদের ক্যাশ হলো 60,000। এবার আমরা দুদিক প্লাস করে দেখবো মিললো নাকি। 2,16,500, 12,000, 50,000, 2,78,500, এইটা 66,000, 42,500, 2,78,500, 2,78,500, দুদিক মিলে গেল এই অঙ্কটা। আচ্ছা এখানে একটা ডেটও আছে, দেখো নতুন ব্যালেন্স শিটের ডেট হচ্ছে 1/1/2018। এই গোটা অঙ্কটা করলে এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমরা 10 মার্কস পাবে, সিবিএসসি বোর্ডে সিবিএসসি তে রিভ্যালুয়েশন পার্টনার্স ক্যাটাগরি দেয়, আর ওদের সিবিএসসি বোর্ডে জার্নালও দেয়, তাই জার্নালটাও দেখতে হবে। আর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই টোটাল অঙ্কটা থাকবে 10 মার্কস পাবে এই অঙ্কটা করতে পারলে। আর এই বছরে যেহেতু আগের বছরে রিটায়ারমেন্ট টেস্ট ছিল, তাই এই বছরে কিন্তু অ্যাডমিশন 10 মার্কসে আসার সম্ভাবনা প্রবল। আচ্ছা এখানে বোঝা গেল সমস্ত কিছু, যেগুলো আইটেম অ্যাডজাস্টমেন্টে থাকবে প্রতিটা আইটেম ব্যালেন্স শিটে পোস্টিং হবে, আর যা ব্যালেন্স শিট আগের ছিল সেই ব্যালেন্স শিটই এই বছরেও হবে। দেখুন নতুন কিছু অ্যাড হয়েছে নাকি আর আগের কিছু নেই নাকি। যেমন রিজার্ভ ছিল, রিজার্ভ আমরা ভাগ করে নিয়ে নিয়েছি, রিজার্ভ আর আসবে না ব্যালেন্স শিটে, এইভাবে আমরা পোস্টিং করলাম এই পার্টনার। আর রিভ্যালুয়েশনে শুধু অ্যাসেট আর লাইবিলিটি যদি ইনক্রিজ বা ডিক্রিজ করে সেটাই আসবে। নতুন পার্টনার যে গুডউইলের টাকা নিয়ে আসবে, নতুন পার্টনারের গুডউইলের টাকা ওল্ড পার্টনারসরা ভাগ করে নেবে কোন রেশিওতে, স্যাক্রিফাইসিং রেশিওতে। নতুন পার্টনারের টাকা ওল্ড পার্টনাররা কোন রেশিওতে ভাগ করবে, স্যাক্রিফাইসিং। নতুন পার্টনারের গুডউইলের টাকা, স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা কি, স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা হচ্ছে ওল্ড মাইনাস নিউ, খুব ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ তেও দেয়। স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা হচ্ছে ওল্ড মাইনাস নিউ। এই হচ্ছে অঙ্ক। নেক্সট দিনের অঙ্কে আরো এমন অঙ্ক থাকবে যেখানে 3-4টি ইয়ার মিক্স করা থাকবে, প্লাস যেখানে সমস্ত অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমি অঙ্কটা বানাবো। থ্যাংক ইউ।